প্রতিবারই এক হপ্তা তার বরাদ্দ। এর মধ্যে প্রথম দিন শুধু ঘুমিয়েই কাটান, বাকি দিনগুলো এদিক ওদিক ফিরে কাটিয়ে দেন। একদিন হয়তো দার্জিলিং অথবা কালিম্পং যান, একদিন হয়তো মিরিক। শরীর মেজাজ ভালো থাকলে কোনোদিন হয়তো শহরের উপকণ্ঠে ইগলস ক্রাগ নামে একটা জায়গার দিকে গিয়ে বসেন। সুন্দর একটা ছিমছাম রেস্তোরাঁ আছে টিলার মতো উঁচু জায়গাটা, সারা শহরের একটা ভিউ পাওয়া যায়। রামকণ্ঠবাবু কার্শিয়াং তাই ভারী পছন্দ। বছরখানেক বাদে আবার তাই ঘুরে ফিরে কার্শিয়াং আসা। এবার সময়টা নির্বাচন খুব একটা ভালো হয়। জুনের প্রথম থেকেই দারুণ বৃষ্টি নেমেছে এই পাহাড়ি অঞ্চলে। তবু এলেন। এবার আসার অন্য একটা কারণও ছিল। একমাত্র ভাগ্নি দময়ন্তী বাসা নিয়েছেন রেডিও স্টেশনের পাশেই। ভাগ্নি জামাই বদলি হয়ে এসেছে এখানকার আকাশবাণীতে। ভাগ্নির ওপর বরাবরের টান রামকণ্ঠবাবু, তাই বদলির খবর পেয়ে ভাবলেন কদিন ঘুরে আসা যাক ওদের ওখানে, দেখে আসবেন সেদিনকার পুঁচকে ভাগ্নি কতটা গিন্নি বান্নি হয়েছে। তাছাড়া জায়গাটা যখন কার্শিয়াং, তখন বৃষ্টি বাদলা খারাপ আবহাওয়া কোনো কিছুই তার সংকল্প থেকে নড়াতে পারল না। একদিন রাতের বাসে কলকাতার ইলসে মুড়ি বৃষ্টির মধ্যেই চেপে বসলেন ধর্মতলা থেকে। পরদিন দুপুর নাগাদ পৌঁছে গেলেন কার্শিয়াং। বাড়ি খুঁজে পেতে মোটেই অসুবিধা হলো না। ভাগ্নির কাছে শুনলেন কদিন ধরেই রোদের নাকি মুখ দেখা যাচ্ছে না। রাত দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। আকাশের চওড়া উঠোনটায় রাজ্যের বাদলা মেঘের গাদাগাদি ভিড়। কেউ যেন ঠাঁই নাড়া হতে রাজি নয়। আর সেরকমই কনকনে ঠান্ডা বাসস্ট্যান্ড থেকে আসার পথেই ভিজে গেছেন রামকণ্ঠবাবু। বেজার কণ্ঠে বললেন, এবার বোধহয় রোদ্দুর দেখার বরাত নেই আমার। গরম জলে স্নান টান সেরে চায়ের কাপে চুমুক দেওয়ার পর মেজাজটা বেশ শরীফ লাগলো ভদ্রলোকের। কাঠের বারান্দায় শেষ বিকেলের মেঘাচ্ছন্ন কার্শিয়াংকে দেখতে দেখতে ভাগ্নির সঙ্গে গল্পে মেতে গেলেন। ইতিমধ্যেই ভাগ্নি জামাই সুশীল অফিস থেকে চলে এসেছে। আর এক প্রস্ত গল্পে মেতে গেলেন সবাই। চিরদিনের চাকর লোক রামকণ্ঠবাবু এখানকার নামি টি এস্টেটের অতীব সুস্বাদু চা এবং মুচমুচে পাঁপড় চিবুতে চিবুতে ভাবতে লাগলেন কয়েকটা দিন বেশি থেকে যাবেন কিনা। পরদিন সকালেও আকাশের মুখ গোমড়া। মেঘ আর ঘন কুয়াশার সমস্ত শহরটা যেন একটা ধূসর পর্দার আড়ালে মুখ লুকিয়েছে। পাহাড়ির রাস্তায় জল দাঁড়াতে পারে না। দুপুরের দিকে সামান্য সময়ের জন্য বৃষ্টি বিশ্রাম নিলেও গুটি গুটি তিনি বেরিয়ে পড়লেন ম্যালের দিকে ছাতি মাথায়। রাস্তায় লোকজন খুব একটা নেই, শুধু কিছু কাজের মানুষ ওয়াটারপ্রুফ চাপিয়ে বেরিয়ে পড়েছেন নিজেদের ধান্দায়। ম্যালের কাছে গিয়ে হঠাৎই তার মনে পড়ল হাতের অনেক দিনের পুরনো পলার আংটির পাথরটা নড়বড়ে হয়ে গেছে। আলগা পাথরটা যে কোনো সময় খসে যেতে পারে। দোকানে একটু দেখে নিলে কেমন হয়। ভাবতে ভাবতেই আঙুলের দিকে তাকালেন রামকণ্ঠবাবু, আর বুকের মধ্যে তার ছ্যাঁত করে উঠল। আংটিটা হাতে আছে ঠিকই, কিন্তু দামি পাথরটা কখন যেন আলগা হয়ে পড়ে গেছে। কি সর্বনাশ! কোথায় এখন খুঁজবেন তিনি? তার অত শখের আংটি হঠাৎ হারানো দুঃখে মুছে পড়লেন তিনি, কিন্তু হাল ছাড়লেন না। ভাবলেন একবার চেষ্টা করেই দেখা যাক, যদি বরাত গুনে পেয়ে যান। আবার ফিরতে লাগলেন ম্যাল থেকে, মাথায় ছাতা, গুটি গুটি পিঁপড়ে পায়ে রাস্তার তীক্ষ্ণ নজর রাখতে রাখতে। চারদিক তখন আবার কালো হয়ে এসেছে। মেঘগুলো যেন সব ভিড় করেছে তারই মাথার উপরে। হতাশ হয়ে ভাবলেন, আর কেন, এবার বাড়ির দিকে ফেরা যাক। রেডিও স্টেশনের একটু আগেই পথটা যেখানে অনেকটাই ঢালু হয়ে নিচের দিকে নেমে গিয়েছে, সেইখানে রাস্তার ধারে একটা ঝাঁকড়া মাথা বেঁটে মতো অদ্ভুত পাহাড়ি গাছের নিচে খানিকক্ষণ জিরিয়ে নিলেন রামকণ্ঠবাবু। বৃষ্টি বুঝিয়ে আবার নামল। ছাতার উপরে বৃষ্টির ফোঁটাগুলো বেশ ওজনদার হয়েই নামছে। রামকণ্ঠবাবু জমাট কুয়াশার মধ্যে ডুবে থাকা নিতল খাদের দিকে এক পলক তাকিয়ে ভাবলেন, ইস, পাথরটা যদি খুঁজে পাওয়া যেত। একটা জলে ভেজা ঠান্ডা হাওয়ায় গাছটা সরসর করে উঠল। ছিপ যেন আরও চেপে বসেছে। এক পা বাড়াতে গিয়ে হঠাৎ থমকে গেলেন রামকণ্ঠবাবু। ওটা কি? ঠিক তার পায়ের কাছে রাস্তার ওপাশে ওটা কি পড়ে? নিচু হয়ে বস্তুটাকে তুললেন তিনি। আংটির সেই আলগা পাথরটা? বিস্ময়ে কিছুক্ষণ মুখে তার কথা সরল না। আশ্চর্য কাণ্ড বটে। এভাবেও তবে হারানো জিনিস খুঁজে পাওয়া যায়? অনেক যত্নে, অনেক সন্তর্পণে কোটের পকেটে রাখলেন দামি পাথরটাকে। এখানে আর কিছু করবেন না। কলকাতায় গিয়ে তার প্রথম কাজই হবে আংটিটাকে, আলগা পাথরটাকে সেট করা।
মুষড়ে পড়া ভাবটা কেটে গিয়ে মনটা হঠাৎই দিব্যি প্রফুল্ল হয়ে উঠল তার। দিন দুয়েক পরের কথা, স্থানীয় একটা গোলমালকে কেন্দ্র করে কার্শিয়াংয়ে বিক্ষিপ্ত কিছু খুন জখমের ঘটনা ঘটে গেছে। ফলে বিকেলবেলার সব থেকেই রাস্তাঘাট শুনশান। হাওয়ায় ভাসছে আরও একটা বড় ধরনের গণ্ডগোল হওয়ার আশঙ্কা। কিন্তু ঘরে বসে থাকার লোক নন রামকণ্ঠবাবু। বিকেলবেলার দিকটায় আকাশ খানিকটা পরিষ্কার হতে দেখে টুকটুক করে বেরিয়ে পড়লেন ম্যালের দিকে, ভাগ্নির সতর্কবাণী উপেক্ষা করে। কিন্তু ম্যালে গিয়ে বুঝলেন এসে ভালো কাজ করেননি। বাসস্ট্যান্ডের কাছটায় গিজ গিজ করছে পুলিশ। মার্কেটের কাছে নাকি আবার একটা খুন হয়েছে। ম্যালের দিকটায় ভ্রমণার্থী লোকজন নেই বললেই চলে, বেশিরভাগ দোকানের ছাপ বন্ধ। গতিক সুবিধার নয় দেখে রামকণ্ঠবাবু ফিরে চললেন বাড়ির দিকে। আজ আর বৃষ্টি হয়নি, রাস্তাঘাট অনেকটাই শুকনো। একটা ছড়ি কিনেছেন, সেটাই ঠুকতে ঠুকতে এগোচ্ছিলেন তিনি। হঠাৎই বিপত্তি। দপ করে চারপাশের আলো হঠাৎ নিভে গেল। লোডশেডিং আর কি, মনে মনে হাসলেন তিনি। কলকাতার এই দুরারোগ্য ব্যাধিটা শেষে কার্শিয়াংয়েও ছড়িয়েছে। সূর্যাস্তে প্রায় মুছে যাওয়া আলোয় সাবধানে পা ফেলে এগোচ্ছিলেন। দূরে কোথায় যেন কুকুর ডাকছে। অন্ধকারের মধ্যে গা ছমছম করে উঠছে সেইটাকে। বাড়িটা আর বেশি দূরে নয়। এমন সময় পিঠের ওপর হঠাৎ করে কার হাতের চাপ অনুভব করলেন রামকণ্ঠবাবু। কেউ যেন তাকে ঠেলে নিয়ে যাচ্ছে রাস্তার এক পাশে। ভয়ার্ত গলায় একটাই মাত্র শব্দ করতে পারলেন, কে? হাতের ঘড়িটা আর মানিব্যাগটা চটপট ছাড়ুন তো দাদু, নাহলে এক ধাক্কায় ওই খাদের মধ্যে ফেলে দেবো। টুঁ শব্দটি করতে পারবেন না। কর্কশ অপরিচিত একটি কণ্ঠস্বর কানের পাশে যেন গম গম করে উঠল। অন্ধকারে মুখটা দেখা যায় না, তবুও অনুমান বুঝতে পারলেন লোকটা বাঙালি হবে। অন্তত উচ্চারণে তাই মনে হলো তার। কঠিন থাবার মতো তার একটা হাত। লোকটা রীতিমতো শক্তি ধরে। ঘামতে ঘামতে রামকণ্ঠবাবু বুঝলেন পালাবার পথ নেই। রাস্তার একপাশে নির্জন যে জায়গাটায় ছিনতাইকারী তাকে টানতে নিয়ে গিয়ে এসেছে, সেখানে মাথার উপর কালো কালো একটা গাছের ডালের আভাস, পাতা কাঁপার অস্পষ্ট কেমন যেন শব্দ। রামকণ্ঠবাবু মনে মনে চাইলেন, ইস, আলোটা যদি এক্ষুনি আরেকবার জ্বলে উঠত, হয়তো রেহাই পেতেন। অবশ্যাৎ তার চোখ ধাঁধিয়ে দিয়ে সারা শহরে আলো জ্বলে উঠল। পাশেই ইংলিশ মিডিয়াম স্কুল বাড়িটার মস্ত ফ্লাড লাইটটা প্রায় মুখের উপর এসে পড়েছে। একটা অস্ফুট শব্দ করে ছিনতাইকারী দুহাত মুখ ঢাকল। তারপর ঘড়ি আর মানিব্যাগ না নিয়েই নিচের অন্ধকারে ঢালু রাস্তা দিয়ে ছুটে পালাল। ঘটনার আকস্মিকতায় এতটাই চমকে গিয়েছিলেন রামকণ্ঠবাবু যে বেশ কিছুক্ষণ সেখানেই তিনি দাঁড়িয়ে রইলেন। মাথাটা কেমন যেন করছে। তারপর একসময় কানের কাছে হাত নিয়ে শুনলেন ঘড়ির টিকটিক শব্দ। মানিব্যাগটাও পকেটে বহাল তবিয়তে। স্বস্তির নিঃশ্বাস ফেলে এবার তিনি দ্রুত হাঁটা দিলেন বাড়ির দিকে। সেদিন রাতে কিছুতেই ঘুমোতে পারলেন না রামকণ্ঠবাবু। মাথাটা তেতে আছে, সেই সঙ্গে বিচিত্র সব ভাবনায় গুলিয়ে যাচ্ছে সবকিছু। দামি পাথরটা কেমন অদ্ভুতভাবে খুঁজে পেলেন। মানিব্যাগ আর দামি ঘড়িটাও ছিনতাই হলো না, বরাত মানেন না তিনি। কিন্তু যেসব ঘটনা ঘটে গেল তার কি ব্যাখ্যা দেবেন তিনি? ভাবতে ভাবতে একসময় চমকে উঠলেন রামকণ্ঠবাবু। শঁ করে হাওয়া উঠেছে। খানিক পরেই তুমুল একটা ঝড় এসে আছড়ে পড়ল চারিদিকে। কাঠের বাড়িটা যেন থরথর করে কেঁপে উঠল। কোথাও বুঝি সার্সির কাঁচ ঝনঝন করে ভেঙে পড়ল। তারপর শুরু হলো মুষলধারে বৃষ্টি। এমন বৃষ্টি বুঝি কয়েকদিনের মধ্যে হয়নি। অবিরল সেই বৃষ্টির ধারার মধ্যে রামকণ্ঠবাবুর ভয় হতে লাগলো। কে জানে পাহাড়ি শহরটাকে ভাসিয়ে নেবে না তো? অন্ধকারের মধ্যে দু চোখের দৃষ্টি প্রসারিত করে আকাশ পাতাল ভাবতে লাগলেন তিনি। হঠাৎই যেন বুকের মধ্যে একটা ঘা লাগলো। নিকষ অন্ধকারের মধ্যে আলোর ঝলকানির মতোই সমস্ত চেতনা যেন শিউরে উঠল তার। আর এই অপ্রত্যাশিত আবিষ্কারের আনন্দে দিশেহারা হয়ে গেলেন তিনি। এবার সত্যিই তিনি বুঝতে পেরেছেন রাস্তার পাশের অদ্ভুত আকৃতির সেই পেঁটে মতো গাছটা আসলে একটা কল্পতরু, যার কাছে চাইলেই সবকিছু পাওয়া যায়। তাই না আকস্মিকভাবে ফিরে পেয়েছেন পাথরের আংটিটা। হারাতে হয়নি ঘড়ি আর মানিব্যাগ। রামকণ্ঠবাবু এখন বুঝতে পারছেন, ইচ্ছে প্রকাশের সময় সৌভাগ্যবশত তিনি ছিলেন ওই কল্পতরুর নিচে। তাই ফলে গিয়েছে তার সমস্ত আকাঙ্ক্ষা। আশ্চর্য, এ গাছের হদিস এতকাল কেউ পায়নি কেন? ধর্মর করে খাটের উপর উঠে বসলেন রামকণ্ঠবাবু। বিরল কেশ চকচকে মাথায় হাত বুলোতে বুলোতে প্রথমেই তার মনে ইচ্ছা জাগলো অনেক দিনের লালিত আকাঙ্ক্ষাকে বাস্তবের রূপ দেওয়ার জন্য।
হারানো চুল ফিরে পাওয়ার জন্য কি না করেছেন তিনি। রাশি রাশি টাকা খরচ করে গুচ্ছের তেল মেখেছেন মাথায়। খবরের কাগজে টাকের বিজ্ঞাপন দেখলেই পরখ করে দেখেছেন বারবার। সম্ভবত এই একটা জায়গাতেই তার মনের দুর্বলতা। কিন্তু হতশ্রী, টাকায় গেছে, টাক রয়ে গেছে আগের মতোই। এবার সেই টাকের হাত থেকে মুক্তি পাবেন তিনি। কল্পতরু যখন জুটে গেছে তখন আর ভয় কি। সকালবেলা প্রথমেই তিনি যাবেন ওই কল্পতরুর কাছে, প্রার্থনা করবেন। মাথা ভর্তি কালো চুল, কতদিনের স্বপ্ন তার। হয়তো বৃক্ষদেবতা এবারও তার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। রামকণ্ঠবাবুর ইচ্ছে হলো গলা ছেড়ে গান ধরেন। মনের এই বিপুল আনন্দ কোথায় লুকিয়ে রাখবেন তিনি। চারিদিকে কাঁপিয়ে কোথাও বুঝে বাজ পড়ল এবার। বৃষ্টির বেগ বাড়ছে আরো। খটখট করে কাঁপছে কাঠের দরজা। হাওয়া যেন হয়ে উঠেছে আরো উদ্দাম। ঘুমের আচ্ছন্নতায় হারিয়ে যাওয়ার আগে শেষবারের মতো তিনি ভাবলেন, এই বৃষ্টি থামবে তো। একটু বেলাতেই ঘুম ভাঙল তার। আজ আর সকালবেলা কেউ তাকে ডেকে দেয়নি। থমথমে আকাশের ভারী কালো চেহারা, টিপটিপ করে এখনো চলছে বৃষ্টি। চায়ের অপেক্ষায় বসে না থেকে তিনি তড়াক করে উঠে পড়লেন। ছাতাটা বাগিয়ে বেরিয়ে পড়লেন দেরি না করে। ভাগ্নিকে বললেন, আমি এক্ষুনি এসে যাচ্ছি, এসে চা খাবো। আসলে সবাইকে তিনি চমকে দিতে চান, যত তাড়াতাড়ি সম্ভব। জায়গাটা তার আবছা মনে আছে। যদিও অন্ধকারের মধ্যে দেখা, তবু বেঁটে চেহারার অদ্ভুত আকৃতির সেই কল্পতরু ঠিক তিনি খুঁজে বার করবেন। আর তারপরেই রাস্তাটা সামনেই খানিকটা ঢালু হয়ে নেমে গেছে, মনে আছে তা। ছোট্ট একটা বাঁক সামনে, তারপরেই ম্যালের দিকে যাওয়ার রাস্তাটায় ডান দিকে এক পাশে সেই অদ্ভুত অবিশ্বাস্য কল্পবৃক্ষ। উত্তেজনায় দম যেন আটকে আছে তার। হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলেন তিনি। এই তো সেই জায়গাটা, অদূরে সেই ইংলিশ মিডিয়াম স্কুল। কিন্তু সেই অলৌকিক গাছটা গেল কোথায়? সেই কল্পতরু? সহসা মাথাটা তার টলে উঠল। রাস্তার একপাশে অতল গর্ভ খাদের মধ্যে অনিবার্যভাবে ভেঙে পড়েছে অনেকটাই পাথরের জন্য। কালকের প্রাকৃতিক দুর্যোগের নিশ্চিত ফলাফল। আর ধসে যাওয়া বিশাল ভূমিখণ্ডের সঙ্গে চিরদিনের মতো তলিয়ে গেছে স্বপ্নের সেই কল্পতরু। অবসান্ন ভারাক্রান্ত মনে রামকণ্ঠবাবু সেই গভীর খাদের মধ্যে বৃথায় খোঁজ করছিলেন গাছটিকে। নিজের অজান্তেই হাতটা বারবার চলে আসছিল তার চকচকে টাকের উপর।